দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। জ্যোতি, আমরা প্রতিদিনই বলে থাকি যে প্রতিদিন যে সকল ঘটনা ঘটে বা যে সংবাদ ঘটে সেটি আমরা ভেতরকার খবর দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। দেশে এবং দেশের বাইরে যে সকল ঘটনা ঘটেছে বা সংবাদ ঘটেছে সেটির আসলে এক ধরনের অ্যানালাইসিস আমরা দর্শকদেরকে জানাবার চেষ্টা করব। এই উদ্দেশ্যে আজকে আমাদের যে প্রধান আলোচনা যে বিষয়টি, আপনি জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে অর্থাৎ বুয়েট এবং কি সাথে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো হচ্ছে গতকালকে থেকে রাজধানী শাহবাগে আন্দোলন করছেন 3 দফা দাবি নিয়ে। এটি নিয়ে মূলত আমরা আলাপ করবো এবং সেই সাথে ডাকসু নিয়ে আলাপ করবো। কিন্তু এই আন্দোলন সংগ্রামের ব্যাপারটি যখন সামনে চলে আসে, যদি আমরা মনে হয় এর আগে বেশ কয়েকবার আপনি বা এই শোতে নানাভাবে আমরা আলাপ করার চেষ্টা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রতিদিন দেখেছি, আমরা যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছি বা কোনো একটা অ্যাসাইনমেন্টে গিয়েছি, আমাদেরকে ধকল পোহাতে হয়েছে। অর্থাৎ রাজধানী কোনো না কোনো জায়গায় দাবি নিয়ে আন্দোলন করছে, কখনো অর্থাৎ এসএসসি এইচএসসি ফেল করে পাশ করার দাবি নিয়ে আন্দোলন করেছে, মুখরোচক নানা আন্দোলন, ম্যাথসরা তাদের ডাক্তার উপাধি নিয়ে আন্দোলন করেছে। এর আগে আমরা দেখেছি ডিপ্লোমাধারীরা বলছে আমাদের নামের আগে প্রকৌশলী বসিয়ে দিতে হবে। এই যে নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনটি চলছে, তার ব্যতিক্রম সম্ভবত খুব সম্ভবত পাইনি। প্রতিদিনকার বা হাজার হাজার আন্দোলন চলেছে। গতকালকেও আবার একই রকম প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন করছেন যে 3 দফা। তাদের প্রথম দফা আপনি নিশ্চয় জানেন, সেটি হচ্ছে যে ডিপ্লোমাধারীরা তাদের নামের আগে প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে নবম গ্রেডে তাদের যে হচ্ছে ডিপ্লোমাধারীদের হচ্ছে যে কোটা আছে সেটিকে বাতিল করতে পারে। একই সাথে 10ম গ্রেড যেটি, সেখানে হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমাধারী যারা আছে তারাই আসলে অংশগ্রহণ করতে পারে এবং তারা যেন হচ্ছে সেটা হচ্ছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি হচ্ছে মূলত দাবি। যদি সবচেয়ে বড় কথা বলতে গেলে নিজেদের প্রথমত হচ্ছে এদের দাবিগুলো যৌক্তিকতা অবশ্যই আছে। কোনো একটি গ্রেডে সবাই মিলে হচ্ছে অংশগ্রহণ করবে, এটিও ঠিক আছে। আবার আমি একটু আগে বলছি ম্যাথস যখন বলে আমার নামের পাশে ডাক্তার উপাধি বসাবে, তখন সেটা অবশ্যই হাস্যকর। যখন আবার বলা হয় যে মেট্রিক পাস না করে বা এইচএসসি ফেল করেও বলে যে আমাকে পাস করিয়ে দিতে হবে, এই দাবিগুলো অনেকাংশে হাস্যকর, একেবারে অযৌক্তিক দাবি। এখানে যে আজকের যে দাবি, গতকালকে যে দাবি দেওয়া, আজকেও সেটি আন্দোলনে গড়িয়েছে এবং সেটি নিয়ে অনেক দূর জল গড়াচ্ছে এবং একই সাথে আপনি জানেন পুলিশ তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করেছে। যদি এই আন্দোলনগুলো আসলে কি কতটুকু যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে, জনপ্রশাসনের সিনিয়র সচিব কিন্তু আজকে বলেছেন যে আসলে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আসলে এটি কতটুকু যৌক্তিক বলে মনে হয়? জি, আর আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে যে প্রশ্নটি করছিলেন সেটা হচ্ছে যে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। দেখেন, আন্দোলনের যৌক্তিকতা বলতে গেলে আপনি বলছিলেন যে অনেকে আসলে এসএসসি পরীক্ষায় ফেল করে এসেও সে চাচ্ছিল যে তাকে পাশ করিয়ে দেওয়া হোক। তো স্বভাবতই এগুলোকে পরিমাপ করার মতো বা সেটি কোনটি যৌক্তিক কোনটি যৌক্তিক নয় সেটি নিরূপণ করার মতো জ্ঞান আপনি আমি বা বাংলাদেশের আসলে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সবারই রয়েছে। কিন্তু আজকে যে আন্দোলনটি, সেটির একটা স্পেসিফিক পার্থক্য হচ্ছে যে কেউ আসলে মেধা বা সেই সর্বোচ্চ প্যারামিটারকে অতিক্রম করে গিয়ে আপনার মেডিকেলে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, এবং একই সাথে কেউ কিন্তু এসএসসি বা ইন্টারমিডিয়েটে কম সিজিপি নিয়ে, তুলনামূলক কম সিজিপি নিয়ে, যেমন আপনার ধরেন যদি 4 পয়েন্ট হয় বা 3.75 বা 3.50 তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, কোনো রকম সেটা যদি একটু ফুলফিল করতে পারে তাহলে কিন্তু তারা সরকারি ম্যাথস বলেন বা হচ্ছে আপনার প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়গুলো বলেন সেগুলোতে অ্যাপ্লাই করতে পারছে। আবার একই সাথে যখন কেউ বেসিক ডিপ্লোমাটা শেষ করছে 4 বছরের, পরবর্তীতে গিয়ে আবার হচ্ছে 4 বছরের জন্য অ্যাডভান্স বিএসসি করে তারপরে যে আসলে ওই একই রকম ভাবে যারা বুয়েট থেকে পড়ে বের হচ্ছে তাদের সমমানের যে ডিগ্রি সেটি নেওয়ার চেষ্টা করছে। তো তাদের জায়গা থেকে আসলে তারা বলছে যে আমরা দীর্ঘ সময় ধরে পড়ালেখা করছি, এই পড়ালেখার একটা ভ্যালু আছে। আবার যারা বুয়েটের স্টুডেন্ট তারা বলছে যে না, আমরা মেধার সর্বোচ্চ পরিচয়টি দিয়ে উচ্চ মাধ্যমিকের পরে আমাদের আসনটি নিশ্চিত করে এই জায়গায় এসেছি, সুতরাং প্রকৌশলী এই পদবিটি ব্যবহার করতে পারা একমাত্র রাইট আমাদেরই আছে। এই জায়গা থেকে আসলে মেডিকেল সেক্টর বলেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, সেই জায়গায় তাদের যে দাবি রয়েছে এবং পৃথকীকরণের যে ব্যাপারটা, সেটি আমার কাছে আসলে কোনো রকম ভাবে অযৌক্তিক না, যথেষ্ট যৌক্তিক। এবং সরকারকে আরো আগে থেকে এই ব্যাপারটি কিন্তু আমলে নেওয়া দরকার ছিল। কেন বলছি? দেখেন, এর আগে যদি মেডিকেল সেক্টরে আপনি নজর দেন, বাংলাদেশে যারা আসলে অর্ধশিক্ষিত মানুষ আছে বা যারা একটু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা যারা শুধুমাত্র মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে কি পেরোয়নি, তারা যখন চিকিৎসা সেবা নিতে ঢাকার ভেতরে আসে, ঢাকার যেই সব প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেই জায়গায় আসলে কারা দিচ্ছে, কারা কোন ডিগ্রিধারী, এই জায়গাগুলোতে তারা আসলে গুলিয়ে ফেলে। যে কারণে ঢাকা শহরের মধ্যে অধিকাংশ, আপনি অবশ্যই হেলথ বিটে কাজ করেন, আমার থেকে আরো বেশি ভালো জানার কথা আপনার, প্রতিদিন এই যে ভুল চিকিৎসায় মারা যাচ্ছে, এটি আসলে অনেক সময় থাকে যে পেশেন্ট পার্টি রয়েছে তারা নিরূপণ করতে
করতে পারে না, তারা জানতে পারে না। তো এটিকে আসলে পুঁজি করে কিছু কিছু সিন্ডিকেট রয়েছে যারা আসলে ব্যবসা করছে, মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে। একই রকম ভাবে আপনি প্রকৌশল খাতের দিকে যদি তাকান, অহরহ জায়গায় সাইট ম্যানেজার হিসেবে কাজ করছে, সাইটে কাজ করছে, বা একটি বড় বড় প্রজেক্ট তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র তার ট্যাগ দেখে, তার পদবি দেখে। এই জায়গাগুলোতে তাদের আপত্তির জায়গাটা শতভাগ যৌক্তিক। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে প্রথমত ডিপ্লোমাধারীরাই আন্দোলনটি গেলেও বেশ কিছুদিন ধরে আন্দোলনটি করে আসছিলেন, যে তারা হচ্ছে প্রকৌশলী ব্যবহার করা কিংবা হচ্ছে বৈষম্য দূরীকরণের জন্য। সেটি তো সরকার মেনে নিয়ে তার পরবর্তীতে আমরা দেখছি যে গতকাল থেকে আসলে আবার প্রকৌশলীরা আন্দোলন করছেন। তাহলে সরকার আসলে যাবে কোথায়? আজকে কিন্তু সরকারের এক জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব, এবং একই সাথে কমিটিও গঠন করে দেওয়া হয়েছে 8 সদস্যের, এটা আপনি জানেন। তবুও কেন তারা মাঠে থাকতে হবে এখন? যে জনপ্রশাসন সচিব যে কথাটি বলেছেন সেটি তো আন্দোলনের আগে বলেননি, আন্দোলনের পরে বলেছেন। সুতরাং সেই জায়গা থেকে তাদের মাঠে থাকার ব্যাপারটি যথেষ্ট যৌক্তিক। একই রকম ভাবে আপনি বলছিলেন যে এর আগে যখন যারা ডিপ্লোমা করছিল, তারা যখন আন্দোলন করছিল, তখন তাদেরকে এই কথাটি বলা হয়েছিল যে সমাধান করা হবে। আজকেও যখন কোনো গ্রুপ রাস্তায় নেমে এসেছে, তাদেরকেও বলা হচ্ছে সমাধান করা হবে। তো তিনি আজকে যে আশ্বাসটি দিয়েছেন সেটি যথেষ্ট ইতিবাচক। এরপরে আমরা কালকে পরশু অপেক্ষা করি, দেখি আসলে কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জেনেছি যে আর সম্ভবত 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে আলোচনায় বসুক, এবং খুব কম সময়ে আমরা দেখেছি এর আগে আসলে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে কিন্তু 2-3 এক সপ্তাহ পার করে তারপরে তাদেরকে আসলে আলোচনার টেবিলে বসতে হয়েছে। কম্পারেটিভলি আজকে যারা আন্দোলন করেছে তারা কম সময়ে সাড়া পেয়েছে। কিন্তু তারপরে তো তারা আন্দোলনে আছে। আসলে আমি বলছিলাম যে এতে তো আমাদেরই জনভোগান্তি হয় না। এটি আসলে যারা আন্দোলন করছে সেই পক্ষ, সরকার পক্ষ, আসলে উভয় পক্ষকেই বুঝতে হবে। এবং জনভোগান্তি তো আসলে প্রতিদিনকার চিত্র। আন্দোলনের জন্য তো বিগত 1 বছর ধরে আমরা ভোগান্তির মধ্যে পড়ে আছি, কিন্তু আসলে আপনার যেমনটি জনভোগান্তি হচ্ছে, একই সাথে আমি যখন কাজ করছি বা আমার পেশাগত জীবনেও তো আমাকে ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং সেই জায়গাটিও আমলে নিতে হচ্ছে। ব্যাপারটা কি এরকম যে ধরেন এক ধরনের দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে সরকারের শুরু থেকে? আমি যেটি বলছিলাম, প্রতিদিনই কোনো না কোনো ভাবে আন্দোলন হচ্ছে, যে আমি মাঠে নেমে গেলে আমার দাবি আদায় হয়ে যাবে। এই জন্য কি প্রতিনিয়ত আমরা এই আন্দোলনগুলো দেখতে পাচ্ছি নাকি সরকার? তা তো চোখ বন্ধ করে আমরা বলতে পারি, কারণ পূর্ববর্তী যে সময়গুলো আমরা দেখেছি সেটা এই 1 বছরের আগে থেকে হোক বা যে কোনো সময় হোক, আন্দোলন ছাড়া আসলে কোনো কিছুই সহজে পাওয়া যায়নি বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং এখন আসলে সেইটি আমাদের এক ধরনের কালচারে পরিণত হয়েছে, যে কোনো কিছু সহজে অ্যাচিভ করতে চাই, ঠিক আছে মাঠে নেমে যাও। কিন্তু আমরা তো বিগত সরকারের সময় এই ধরনের চিত্র দেখিনি। অর্থাৎ গেল যে দেখেছি, অবশ্যই দেখেছি, কিন্তু সেটা তুলনামূলক কম। হ্যাঁ, এটা বলতে পারেন যে তুলনামূলক কম। একটা পরিসংখ্যান দেখলাম, লম্বা সময় প্রায় সম্ভবত 600-700 বেশি আন্দোলন হয়েছে এটি আর কি। মূলত এখন সম্ভবত সারা দেশে সবচেয়ে আলোচিত বিষয় ডাকসু, কারণ যেহেতু ডাকসুর উপর নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচন কেমন হবে বা না হবে। আসলে কেমন প্রতিযোগিতা হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? একেবারে তো কাছাকাছি চলে আসছে। আসলে গত যে সময়গুলো আমরা দেখেছি সেই সময়ে এখন প্যানেলের সংখ্যা অনেক বেশি, অনেকগুলো আসলে প্রার্থী রয়েছে, এবং বেশ প্রত্যেকটা পদের আসলে বিপরীতে গিয়ে অনেক বেশি প্রার্থী এই মুহূর্তে রয়েছে। অনেকগুলো প্যানেল যখন ঘোষণা হলো, তারপরে হচ্ছে যে যখন একটি দলীয় সরকারের চাপ নেই, তুলনামূলক অনেক বেশি ইতিবাচক এবং খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বের হতে হবে। এই জন্য বলছি, কারণ প্রত্যেকটি প্যানেলের কথা আমি যদি বলি, আপনি ছাত্রদল থেকে শুরু করে আসলে প্রতিরোধ পর্ষদ যারা রয়েছে, প্রত্যেকের জায়গা থেকে এত বেশি শক্তিশালী, এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন তো আসলে সময় অনেকটা পাল্টেছে। এখন তো অনেক বেশি সবাই আসলে ইনফরমেশন রাখে এবং জানে আসলে কিভাবে আসলে তাদের স্বার্থটি আদায় করা যায়। সেই জায়গা থেকে যে কঠিন সময়টি পার করে এসেছে, অর্থাৎ এই যে অগাস্টে যে ক্রাইসিস পিরিয়ড স্টুডেন্টরা পার করে আসলো, এই সময় অনেক বেশি অ্যালার্ট তারা, এবং যে কারণে অনেকগুলো আসলে প্যানেল হওয়ার কারণে তাদের জন্য যেমনটি সুবিধা রয়েছে, দলগুলোর মধ্যে লড়াইটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হচ্ছে, এবং একই সাথে দলীয় সরকার না থাকার কারণে যারা আসলে নির্বাচন করছে এই মুহূর্তে, এটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আপনি বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা যেমন সচেতন তো আগে থেকেই ছিল, বা হয়তো সুযোগ পায়নি, যারা সচেতন হয়েছে, একই সাথে যারা প্রার্থী রয়েছেন তারা অনেক বেশি সচেতন, যে প্রচারণা বা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া সচেতন, এবং সরকারি মহলের যে একটি চাপ থাকে সেই চাপটি এবারে তাদের উপর কম। তারা খুব স্বাধীনভাবে কাজ করতে পারছে, কোনো হুমকির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। টিচারদের মধ্যে যে রাজনীতি থাকে সেটি সেই কোন্দলের মধ্যে পড়তে হচ্ছে না। টিচারদের বায়াসড হয়ে যাওয়ার আসলে সুযোগ থাকছে না। তুলনামূলক এবার মাঠ অনেকটাই তাদের জন্য উন্মুক্ত। কিন্তু আমরা তো বলছিলাম যে এবার দারুণ প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে, কিন্তু এখন সম্ভবত একটু কমে এসেছে। তারপরে তো আরেকজন প্রার্থী এই বিরুদ্ধে
যে তার অর্থাৎ রুমমেটকে হামলা করা অর্থাৎ জালাল, হ্যাঁ, তার আচরণ, বিরুদ্ধে একটি অভিযোগ গতকালই- উঠেছে এবং গতকালকে একই সাথে তার কিন্তু- হত্যা চেষ্টার মামলাও হয়েছে তার বিরুদ্ধে। হ্যাঁ, গতকালকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা যে বিষয়টি সেটি শুরু হয়েছে এবং সারাদিন পার না হতেই রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে হাসি মোহাম্মদ মুহসিন হলে এবং সেই ঘটনাটি আসলে আমি তো সারাদিন ছিলাম আজকে, যতজনের সাথে কথা বলছিলাম সেই হলে যারা আবাসিক শিক্ষার্থী ছিল তারা আসলে বলছিলেন অভিযুক্ত যিনি রয়েছেন জালাল আহমেদ, উনি মানসিকভাবে খানিকটা অসুস্থ এবং একই সাথে তিনি তো ভিপি প্রার্থী ছিলেন এবং তাকে কিন্তু বলা হচ্ছিল জ্বালাময়ী জালাল। হ্যাঁ, তো এই কেন তাকে নামে ডাকা হয় এবং একই সাথে এরকম একটি জায়গায় একজন মানুষ নির্বাচন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমমেটের উপরে এরকম অনাকাঙ্ক্ষিত একটি অ্যাটাক, এটা আসলে কেন হলো? তখন যখন আমরা জিজ্ঞেস করছিলাম তখন কিন্তু যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেটি যথেষ্ট হতাশাজনক। আমরা এমনটা জেনেছি যে আসলে জালালের উপর একটা সময় বিগত সময় ছাত্রলীগের অনেক নির্যাতন করা হতো, ধরেন কাউকে খুঁজে পাচ্ছে সেই না। সময় কি তিনি কারাগারে ছিলেন, এরকম কোনো ঘটনা আছে? সেই সময়কার তিনি কারাগারে ছিলেন কিনা এটা স্পষ্ট না, তবে ছাত্রলীগ তাকে অনেক বেশি নিগৃহীত করত, যে কারণে এই সময়ে এসে সে অনেক বেশি অ্যাবিউসিভ হয়ে গেছে, যে কারণে তার মনে হচ্ছে যে না, সে কাউকে পাচ্ছে না বা খুব কম সময় আসলে টেম্পারেট কেউ করে ফেলছে, তাকে গিয়ে অ্যাটাক করে ফেলছে। মানে একটা সময় এমন একটি কালচার তৈরি হয়ে গেছিল যে ছাত্রলীগ হয়তো কাউকে অ্যাটাক করার পাচ্ছে না বা কারোর উপর আসলে কোনো রিভেঞ্জ নেওয়ার সুযোগ নেই, জালালকে গিয়ে অ্যাটাক করছে। এরকম অনেকেই কিন্তু আমাদের কাছে সকালবেলা আমরা জেনেছি, এমনটি কিন্তু বলছিলেন। এবং জালাল তো এই মুহূর্তে কারাগারে রয়েছে, তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এরই সাথে আসলে আরেকটি ব্যাপার আমি অ্যাড করতে চাই, যেটি হচ্ছে যে কালকে যখন এই মুহূর্তে জালাল অ্যাটাক করলো এবং একই সাথে সে কিন্তু নিজে গিয়ে একটি তালাবদ্ধ রুমে ছিল এবং ওই সময় কিন্তু মাস্টারদা সূর্য সেন হলের আরেক যিনি আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এই মুহূর্তে জালালকে বাইরে বের করা বা এটির থেকে বেটার হবে যে প্রশাসন রয়েছে তার সহায়তা নিয়ে যদি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঠিক পোস্টটি দেবার পরে এই পোস্টের জের ধরে তার উপর আবার নতুন করে অ্যাটাক করা হয়, মোবাইল ফোন মারধর তো করাই হয়, একই সাথে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, পুলিশেও দিয়ে দেওয়া হয়। তো সেই ব্যাপারটি কিন্তু এখন আজকে সারাদিন ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা ছিল, এক ধরনের নেতিবাচক একটি মানে সংখ্যা সবার মধ্যে দেখা যাচ্ছিল যে শিক্ষাঙ্গনে আবার নতুন করে মব আতঙ্ক তৈরি হয়েছে। কারণ দেখেন, যে আসলে পোস্ট করেছিল, আমরা তো দেখেছি যে শিক্ষাঙ্গন গত এক বছরে কিন্তু কোনো রকম ভাবে স্থির ছিল না, পড়ার টেবিলে কেউ যাচ্ছে না, কেউ সুযোগ পাচ্ছে কাউকে মেরে বসছে, কারোর উপর পূর্ণ শত্রুতার জের ধরে তার উপর একটি মব তৈরি করে ফেলছে। এটি নিয়ে কিন্তু গত এক বছর ধরে আপনি আমি টকশো বলেন, বাইরে বলেন, টিভি রিপোর্টে বলেন, অসংখ্য বার কথা বলেছে, অসংখ্য শ্রেণী পেশার মানুষ কিন্তু আওয়াজ তুলেছে, কোনো লাভ হয়নি। কিন্তু কালকের ঘটনাটি কিন্তু একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি তো জানি ডাকসু অনেক বছর পরে নির্বাচন হচ্ছে, সেখানে উৎসাহ উদ্দীপনার একটি একদম আমেজ ছিল আপনি বলছিলেন, তাহলে আজকের পর কি সেখানে কিছুটা ভাটা পড়লো কিনা? সেটা তো ডেফিনেটলি, এটাই আমি বলছিলাম আলোচনা করার সময় যে গতকালকে রাতে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং একই সাথে কেউ যখন এই ঘটনাটির প্রতিবাদ করলো তাকেও অ্যাটাক করা হলো, এই ঘটনাটি কিন্তু আসলে নির্বাচনী যে আমেজ ছিল সেটিকে খানিকটা কিন্তু দমিয়ে দিয়েছে। এবং একই সাথে দেখেন, আপনি বলছিলেন যে তাহলে কিভাবে আপনার সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে, তৈরি হবে, বা আরো তো এখনো পর্যন্ত 9 তারিখ, এখনো বহু সময় বাকি হাতে, তো এই সময়গুলো আসলে কিভাবে অতিবাহিত হবে? প্রশাসন তো তাদের মতো করে আসলে ব্যবস্থা নিয়েছেন, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিচ্ছেন, এখনো পর্যন্ত সবকিছু সামনে রাখার চেষ্টা করছেন। এবং গত পরশুও কিন্তু ঢাবি ভিসি যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটি দল এবং যারা প্রার্থী রয়েছেন প্রত্যেককে সহনশীল হতে। আমি শুধু গতকালকে রাতের ঘটনা বলবো না, গতকালকে যখন আসলে শিবিরের প্যানেল থেকে যেই আপনার পোস্টারটি টানানো হয়েছিল সেই জায়গায় তাদের পোস্টারকে বিকৃত করা এবং সেটিকে ছিঁড়ে ফেলা, এটি নিয়েও কিন্তু তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের জায়গা থেকে কিন্তু তারা আওয়াজ তুলেছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এটির আসলে তারা বিচারও চেয়েছেন যে এটি কোনোভাবেই কাম্য না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আজকে প্রশাসন প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কথা বলেছেন যে এভাবে হতে থাকলে তো অবশ্যই তারা প্রচারণাটি ঠিকভাবে চালাতে পারবে না। তো এই জায়গাগুলোতে আসলে প্রশ্ন বিদ্ধ করছে যে কিভাবে আসলে নতুন করে এই পরিবেশটি নিশ্চিত করা যাবে। তবে জালালের ব্যাপারটা একটু মানে তুলনামূলক এভারেজ সবার থেকে আলাদা করে দেখছি, কারণ কথা বলেছি তো সে কম্পারেটিভলি অন্য সবার থেকে আসলে একটু আলাদা ছিল। যদি আপনি নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, আমরা তো জানি যে গতকালকে একটি ঘোষণা এসেছে যে সেনাবাহিনী মোতায়েন থাকবে, তিন স্তরের কথা যেহেতু বললেন সেই প্রসঙ্গ ধরে বলতে চাই যে সেনা মোতায়েন নিয়ে কি কোনো প্রকার আলোচনা বা সমালোচনা আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, আলোচনা সমালোচনা হয়েছে যে আসলে জিজ্ঞেস না করে এরকম একটি পদক্ষেপ বা কেন নেওয়া হলো বা আরেকটু বোধহয়
আলোচনার প্রয়োজন ছিল। গতকালকে থেকে কিন্তু এটি দেখছি, যদিও আমি গতকালকে নিজেই বলেছিলাম যে এটি একটি ভালো উদ্যোগ, কারণ ওই বাহিনীর উপর মোটামুটি সবার একটি আস্থা জায়গা তৈরি হয়েছে নতুন করে। তো সেই জায়গা থেকে আজকে প্রশাসন এটি নিয়ে নতুন করে কথা বলেছে যে একেবারে 3 স্তরে নিরাপত্তা তারা নিয়েছে। প্রথমত ইউনিভার্সিটির মধ্যে যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, বিএনসিসি, তাদেরকে ইনক্লুড করা হয়েছে, পুলিশকে ইনক্লুড করা হয়েছে, এবং একই সাথে 3 নম্বর স্টেপে গিয়ে তারা আসলে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে। তো সেনাবাহিনীর ব্যাপারটা নিয়ে আমি গতকালকে থেকেও দেখেছি যে অনেকে আসলে আলোচনা সমালোচনা করেছে, তবে তারা আসলে বলছে যে এটি আসলে তাদের অতিরিক্ত নিরাপত্তা জোরদারের জন্যই তারা করছে, প্রশাসন এটি বলছে। তাহলে কি প্রশাসন কি মানে খুব করে চাইছেন যে এই নির্বাচনটাকে একটা এসিড টেস্ট হিসেবে নেওয়ার জন্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য? আপনার তো তাই মনে হচ্ছে। একেবারে প্রশাসনের আসলে কোনো ধরনের কোনো খামতি এখনো পর্যন্ত নজরে আসেনি, যদিও প্যানেলগুলো একে অপরের এগেইনস্টে গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে যে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নয়, কাউকে প্রশাসন হয়তো কারোর দিকে একটু ঝুঁকে গিয়েছে, কিন্তু আসলে মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলেছে। একদিন সময় বাড়ানো নিয়ে আমরা দেখেছি যে প্রায় 73+ সেখানে মনোনয়ন তুলেছে, সুতরাং তাদের কথার যৌক্তিকতা আছে। এবার তো দেখলাম স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন সহ আরো যে সকল স্বতন্ত্র প্রার্থী তারা বেশ আলোচনায় আছে, তাহলে কি প্রতিদ্বন্দ্বিতা খুব মানে কঠিন করে আপনি যেটি বলছেন একেবারেই? কারণ বিগত সময়ে যে ঘৃণাটি এসেছে সেটি হচ্ছে যে কোনো একটি বড় সংগঠনের লেজুর বৃত্তি করা, তাদের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। এবং গতকালকে আপনি দেখবেন যে ছাত্রদল থেকে যে আসলে ভিপি প্রার্থী রয়েছে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন এই জায়গাটিতে আসবেন তাহলে আপনি কি করবেন, আপনার সেই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি সাধারণ শিক্ষার্থীর? তিনি কিন্তু কৌশলে উত্তর দিয়েছেন যে আমি আসলে যখন ডাকসুর কোনো প্রতিনিধি নির্বাচিত হব, আমি একমাত্র সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করব। কিন্তু যতই রাজনৈতিক দলগুলোর কৌশল হোক না কেন, নির্বাচনে জেতার জন্য একটি কৌশল হোক না কেন, তুলনামূলক জনপ্রিয়তার ভিত্তিতে এবারে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। কারণ এবারে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া রয়েছে যে যারা তাদের প্রতিনিধি হবে তাদের পেছনে অন্য কোনো সংগঠনের কোনো ধরনের যে শেল্টার আছে বা তাদেরকে মদত পুষ্ট হতে পারে, কোনো ধরনের অনৈতিক কাজে তাদেরকে প্ররোচিত করতে পারে, এই সুযোগের বাইরে গিয়ে যে কাজ করতে পারবে তার কিন্তু জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। মানে যারা শিক্ষার্থী আছেন বা যারা ভোটার আছেন, আমরা তো জানি যে 50,000-এর কাছাকাছি হচ্ছে ভোটার রয়েছেন, তারা কি আসলে মানে ভোট দিবেন এরকম কোনো মানে প্রবণতা দেখতে পাচ্ছেন কিনা? আমরা তো বিগত সময়ে, আমি জাতীয় নির্বাচনের কথা বলছিলাম, সেখানে আসলে ঠিকঠাক মতো ভোট না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে। বা এই ডাকসুতে কি আসলে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিবেন বলে আপনার মনে হচ্ছে? উৎসাহ উদ্দীপনার জায়গাটি এখনো পর্যন্ত তাদের উৎফুল্লতা আমাদের চোখে পড়ছে। আর আপনারা বলছিলেন, আপনি যেমনটি বলছিলেন যে তারা আসলে ইচ্ছাকৃতভাবে আসবে কিনা, বা এই যে ভোট কেন্দ্র মুখী করে তোলা, আসলে ভোটের জন্য যে আগ্রহ, যে স্পৃহা তাদের মধ্যে তৈরি করা, সেটি তো আসলে নির্বাচনী পরিবেশের উপর নির্ভর করে। এখনো পর্যন্ত প্রচারণার শেষ দিন অবধি দেখতে হবে, নির্বাচনের অ্যাটলিস্ট 2-3 দিন আগে পর্যন্ত গিয়ে বলা যাবে যে না এখনো পর্যন্ত পরিবেশটা কি বিরাজ করছে এবং এখানে আসলে ফেয়ার ইলেকশন হবে কিনা, সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাও ভোট কেন্দ্রে আসবে কিনা। যদি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো শেষ করতে হচ্ছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি মুনিয়া জ্যোতি বলছিলেন যে নির্বাচনের পরিবেশ ঠিকঠাক মতো থাকবে, ভোটাররা তাদের ভোটাধিকার সম্পন্ন করে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।